আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। প্রচণ্ড গরমের মধ্যে আসলে বলার কিছু নেই। সবাই বেশি করে পানি খাবেন, ছায়া থাকবেন এবং বাসায় থাকার চেষ্টা করবেন। দেখতে দেখতে আমাদের অনেকগুলো এপিসোড চলে গেল। আল্লাহর রহমতে আপনারাও সাড়া দিচ্ছেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভালো ভালো কাহিনী উপহার দিতে। তো আমাদের চ্যানেলটি নতুন, এর জন্য সবাই শেয়ার, লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন। আপনারা কী ধরনের গল্প শুনতে চান আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ আমরা সেই গল্প জোগাড় করার চেষ্টা করব। আমাদের কাহিনীগুলো বেসিকলি আপনার আমার বন্ধুদের কাছ থেকে জোগাড় করা বা আমার নানি দাদি, এরকম যারা সিনিয়র আছে তাদের থেকে জোগাড় করা। যাই হোক, আজকের কথা আর বাড়াবো না, যেহেতু প্রচণ্ড গরম। আমি আপনার থাম্বনেল দেখে বুঝতেছেন যে আজকের কাহিনীটি কাফনের কাপড় নিয়ে। তো কাহিনীটি ঘটেছে আপনার ঢাকার অদূরে বগুড়া জেলায়। তো বগুড়া জেলা গ্রামে কাহিনীটি ঘটেছে। কাহিনীটি সংগ্রহ করেছি আমার এক বন্ধুর মাধ্যমে। আসলে দুঃখের বিষয় হলো আমরা স্থান, কাল, নাম কোনোটাই প্রকাশ করতে পারছি না। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা কাল্পনিক নাম ধরে নিলাম। যে ব্যক্তির সাথে এই ঘটনাটা ঘটেছে সেই ব্যক্তির আমরা একটা কাল্পনিক নাম দিয়ে দিই। যেমন ধরেন যে তার নাম ধরলাম রাহুল। তো রাহুল ছোটোবেলা থেকেই আপনার খুব ডান পিটে ছিল। সে সারাদিন মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করতো, দৌড়ঝাঁপ করতো। সন্ধ্যার পর হয়তো একটু বাসায় থাকতো, আবার বেরিয়ে যেত। তো এইভাবে তার দিন চলতেছিল। তো আসলে কাহিনীটি মোটামুটি বলতে গেলে আজ থেকে 30 বছর হবে বা 35 বছর এরকম আগের ঘটনা। তো বগুড়া গ্রাম অঞ্চল সাইড উনি থাকতো। তো জীবনের পরিক্রমায় সে আস্তে আস্তে বড় হলো। এখন যখন মোটামুটি সে কিশোর, ধরেন যে 16-17 এরকম বয়স, তখন সে প্রায় স্বপ্নে কাফনে কাপড় দেখতে পেত। কাফনের কাপড় দেখতে পাওয়াটা সে বুঝতো না যে আসলে কাফনে কাপড় তার স্বপ্নে কেন আসে। সেও কাউকে বলতো না, কারণ তার ভিতরে একটা ভয় কাজ করতো। তো এইভাবে আস্তে আস্তে চলতে থাকলো। তো দেখা গেল যে আস্তে আস্তে সেও বড় হইতেছে, কিন্তু স্বপ্নটা তার পিছা ছাড়তেছে না। হয়তো বা সপ্তাহে 2 দিন, 1 দিন, 2 দিন 1 দিন, বা সপ্তাহে একবারও না আসলে পরের সপ্তাহে সে কাফনে কাপড়টা দেখতো। শুধু সে স্বপ্ন দেখতো যে কাফনে কাপড় মোড়ানো একটা লাশ রাস্তায় পড়ে আছে, সে রাস্তা দিয়ে সে যাইতেছে। হঠাৎ কাফনের কাপড় সহ লাশটা নাই হয়ে যেতেছে। আবার দেখতো সেই কাফনের কাপড়টা গাছের উপরে ঝুলতেছে। আবার সে দেখতো তার বাসার চালের উপরে কাফনে কাপড়। এগুলো স্বপ্নে দেখতো। তো ভয়ে সে তার মাকে আর বলতো না। তো যাই হোক, এক সময় সে না পারতে তার মাকে বলে যে, মা, আমি তো এরকম স্বপ্ন দেখি রাত হইলেই, তো আমার তো অনেক ভয় লাগে। তো মা বলল, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটা হুজুরকে বলি। ইমাম, ওদের মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলল যে, দেখেন আমার ছেলে কাফনে কাপড় স্বপ্ন দেখে, লাশ দেখে। তো ভালো, এগুলো হয়তো বা খারাপ জিন স্বপ্ন দেখায়। ঠিক আছে, আমি পানি পোড়া দিয়ে দিতেছি, পানি পোড়া খাওয়ান, ইনশাল্লাহ ও ঠিক হয়ে যাবে। তো যাই হোক, ওনার মা আপনার পানি পোড়া নিয়ে আসলো। পানি পোড়া নিয়ে আসার পর ওনাকে কয়েকদিন খাওয়াইলো। তারপরে মোটামুটি কয়েকদিন বন্ধ ছিল। ওরা তো ভাবলো যে হয়তো বা এটা ঠিক হয়ে গেছে, কিন্তু আসলে এটা ঠিক হয়নি। এটা আবার কিছুদিন পরে এটা দেখা দিছে। আবার সে স্বপ্ন দেখে, কিন্তু ওকে আপনার কিছু বলে না, কোনো ক্ষতি করে না, শুধু এতটুকুই দেখে ও। তো তারপর যাই হোক, আস্তে আস্তে বড় হইলো। আরও 2-3 বছর চলে গেল। প্রায় বয়স তার তখন 20-21, গ্রামের ছেলে। তো জীবনের তাগিদে সে চিন্তা করলো যে এখন দেশে থেকে কি করবে। তো দেশে ও এখন চিন্তা ভাবনা করলো যে বাইরে যাবে।
তো বাইরে যাবে সব মোটামুটি ঠিকঠাক হইতেছে, যে বাইরে যে বিদেশ যাবে আর কি, বাইরের কাজের জন্য যাবে। তো এক সন্ধ্যাবেলায় সে বাজার ঘাট করে যেহেতু বাইরে যাবে, সেদিন মার্কেট টার্কেট করলো, একটু লেট হয়ে গেছে আসতে। তো সে এখন মানে আসতেছে রাস্তা দিয়ে, তখন তো আপনার আজ থেকে 30 বছর 35 বছর আগে গ্রামে এত লাইট বা এত বাড়িঘর ছিল না। হ্যাঁ, তো সে আপনার একটা রিক্সা যোগে আসতেছিল। তো রিক্সার টিম আলো কোনো রকম রাস্তা চলতেছে, তো সেও আসতেছে। তো হঠাৎ আপনার অনেক জোরে বৃষ্টি আসলো, তো রিক্সার সামনে যেতে পারতেছে না। তো একটা গাছের নিচে অনেকক্ষণ ওয়েট করলো। পর চিন্তা করলো, না এভাবে দাঁড়া থাকলে তো আমার সারা রাতই দাঁড়া থাকতে হবে। তো রিক্সার ভাড়া মিটিয়ে দিয়ে সে হাঁটা ধরলো। ওখান থেকে ওনার বাড়ি বেশি দূর না, হাঁটলে ওয়াকিং ডিস্টেন্স হয়তো বা 10 মিনিট লাগবে এরকম, কিন্তু কাছাকাছি চলে আসছে। ও চিন্তা করলো তাহলে হেঁটেই চলে যাই। তো কিছু দূর যাওয়ার পরে ও দেখে যে সামনে একটা সাদা কাপড়ের মতো কী যেন দেখা যেতেছে। তো ওর মাথায় আর ওইটা নাই, যেহেতু ও এখন একটু বড় হয়ে গেছে, প্লাস ওগুলোও বন্ধ হয়ে গেছে এখন মোটামুটি। হ্যাঁ, এখন খুব কম ওই স্বপ্নটা আসতো। তো হঠাৎ ও দেখে তো অবাক যে সামনে এটা কী। পরে বুঝলো যে এটা তো একটা লাশ, কাফনে কাপড় দেওয়া লাশ, মোড়ানো। খুব ভয় পাইলো সে, ভয়ে চোখ বন্ধ করে যত সূরা পারে সব পড়তে লাগলো। যখন সে চোখ খুললো দেখে যে কাফনে কাপড় মোড়ানো লাশটা নেই। এটা দেখার পর সে তো আরও ভয় পেয়ে গেল যে লাশটা কোথায় গেল। তো সে যাই হোক আবার আল্লাহর নাম নিয়ে আল্লাহ আল্লাহ করতে করতে হাঁটতেছে আর হাঁটতেছে। হাঁটতে হাঁটতে সে তার প্রায় বাড়ির কাছে চলে আসছে। তো তার বাড়ির সামনে একটা অনেক বড় একটা আম গাছ ছিল, মোটামুটি বড়। তো ওই দেখে কি ওই আম গাছের উপরে লাশটা। তো এইটা দেখার পর তো অনেক ভয় পায়। ভয় পাওয়ার পরে মা বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। তো বাড়িতে সবাই তখন শব্দ পায় যে কে জানি মা বলে ডাক দিয়েছে। তো বের হওয়ার মা, তারপরে ওকে পায় যে ঘরের সামনে পড়ে আছে। পরে ঘরের মধ্যে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওরে আপনার তেল মালিশ করে সে রাতে আর ওর জ্ঞান ফিরেনি। ওর জ্ঞান ফিরছে আপনার সকাল ভোরবেলা। তো বললো যে কী হয়েছে বাবা, তুমি তো ওইভাবে চিৎকার দিচ্ছিলা। পরে বললো যে আসলে মা এরকম এরকম হয়েছে, তো এখন আমি তো অনেক ভয় পাইছি, লাশ দেখছি, কাপড় দেখছি। বলে যে বাবা তুমি ভয় পাও না, আমি ইমাম সাহেবের কাছে যাইয়া বলতেছি। পরে ওনার মা আর উনি একসাথে দুইজন ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেবরে বললো, ইমাম সাহেব বলে এগুলো আসলে খারাপ জিনের কাজ। আচ্ছা ঠিক আছে। পরে ঝাড়ফুঁক করে দিল, পানি পড়া দিয়ে দিল, যেহেতু এখনও বিদেশ চলে যাবে, সব টাইম টেবিল ঠিক হয়ে গেছে। তো যাই হোক ওই পানি টানি খেয়ে মোটামুটি উনি সুস্থ হইল। তো উনি এখন বাইরে যাওয়ার জন্য প্রস্তুত, তার ফ্লাইট ঠিক হয়ে গেছে কবে যাবে। তো তার মা খুব অসুস্থ ছিল। তো তার মা মানে হঠাৎ অসুস্থ হয়ে গেছে, ছেলে বিদেশ চলে যাবে হয়তো এই কথা ভেবে। আগে এত অসুস্থ ছিল না। তো যেদিন আপনার ফ্লাইট হবে, ওর রাত 3টার সময় ফ্লাইট ছিল। তো স্বাভাবিক ব্যাপার, যদি আমি বগুড়ার থেকে রওনা দিই, আমাকে রাত কমসে কম 10টা বা 9টার দিকে রওনা দিতে হবে, কারণ ঢাকায় আসতে হবে। তো হঠাৎ ওই যেদিন ফ্লাইট, ওদিনই আপনার সকালবেলা ওনার মা হঠাৎ মারা যায়। সুস্থ মানুষ হঠাৎ মারা গেল। তো এইটা নিতে সবাই অনেক মন খারাপ ছিল। ওই আমার ভাই যে রাহুলের কথা বলতেছি, রাহুলও খুব মন খারাপ, তার মা মারা গেল। তো এখন কি আর করার, এখন যেহেতু সব কিছু রেডি, ওনারও বিদেশ চলে যেতে হবে আজকে, না হইলে তো প্লেনের টিকিটটাও মিস হবে, প্লাস কোম্পানিতেও প্রবলেম হবে। উনি পরে চিন্তা করলো ঠিক আছে তাহলে আমরা আসরের পরে আপনার কবর জানাজা দিয়ে দিই। তো আসরের পরে জানাজা হইল। জানাজা হওয়ার পরে কবর দিয়ে তারা বাসায় চলে আসলো। তো বাসায় চলে আসার পরে উনি ওনার সব জায়গায় ব্যাগ ট্যাগ টাকেজ এগুলো যত কিছু আছে এগুলোর গুছগাছ করতেছে। এখন বের হয়ে যাবে, মন অনেক খারাপ, মা মারা গেছে। তো সব কিছু ঠিক আছে, হঠাৎ উনি ওনার পাসপোর্টটা খুঁজে পেতেছে না। পাসপোর্টটা কোথায় গেল মনে করতে পারতেছে না। সব জায়গায়, ঘরে সব জায়গায় খুঁজলো, ব্যাগ, তারপরে আলমারি, যত কিছু আছে বিছানার নিচে, পাসপোর্ট পাইতেছে না। হঠাৎ তার মনে পড়লো যে
মার যখন কবর দিই তখন তো পাসপোর্টটা আমার উপর পকেটে ছিল, বুক পকেটে, যেহেতু আমি একটু পর রওনা দিব। তাহলে কি কবরের ভিতরে পাসপোর্টটা পড়ে গেছে হয়তো বা। তো উনি সাথে সাথে তাড়াতাড়ি মসজিদে গেল, মসজিদ ইমাম সাহেবকে বলল, ইমাম সাহেব আমার পাসপোর্টটা হয়তো বা আপনার কবরের মধ্যে পড়ে গেছে যখন মাকে নিজে কবরে নামাইতেছিলাম, মনে হয়, কারণ আমি সব জায়গা খুঁজছি, আমি আমার পাসপোর্টটা পাইতেছি না। তো ইমাম সাহেব বললো যে তাহলে এখন আপনি কি করতে চান? উনি বললো আমি চাইতেছি যে মার কবরটা আবার খুঁড়ে আমার পাসপোর্টটা যদি পাই, কারণ আমার ফ্লাইট রাত 3টায়। তো যাক, গ্রামের আরও মুরব্বীর সাথে আলাপ করে, ইমাম সাহেবের সাথে আলাপ করে সবাই বলো আচ্ছা ঠিক আছে তাহলে দেখো। তো উনি পাসপোর্ট বা উনি ওই যে কবর, সবাই সামনে কয়েকজন ছিল, 10-12 জন, সামনেই কবরটা খুঁড়া হইলো। যখন কবরটা খুঁড়া হয়েছে, যখন আপনার ওই উপরে যে পাটিটা দিয়ে আমরা করি, পাটিটা উঠাইছে, দেখে যে ওনার মা বসে আছে। এটা দেখে তো সবাই অবাক হয়ে গেছে, ওখানে যতজন ছিল 8-10 জন সবাই অবাক হয়ে গেছে, কী ব্যাপার উনি বসে আছে, প্লাস ওনার মুখের মধ্যে আপনার কাফনের কাপড়টা প্রায় অর্ধেকের বেশি উনি খেয়ে ফেলছে। এটা দেখার পর তো সবাই আরও ভয় পেয়ে গেছে। তখন রাহুল বলতেছে, মা তুমি বসে আছো কেন, আর তোমার মুখের ভিতরে কাপড়ের কাপড় কেন? তো ওনার মা কিছু বলতেছে না, তো চুপচাপ শুধু ওনার দিকে তাকায় রয়েছে। তো চোখ বন্ধ ছিল, এখন আবার চোখ তাকায়, সবাই তো অনেক ভয় পেয়ে গেছে। তখন সাদশি ইমাম সাহেব বললো যে এক কাজ করেন, একে তাড়াতাড়ি আপনারা শোয়ার ব্যবস্থা করেন, আর তাড়াতাড়ি মাটি করে আর এটাকে তাদের কবর দিতে হবে আবার। এখন পাসপোর্টটা ঠিক ওর মার পাশেই ছিল, পাসপোর্টটা পাওয়া গেছে। যাক, পাসপোর্টটা নেওয়ার পর তাড়াতাড়ি ওনাকে আবার ঠিকঠাক করে উনি আবার কবরস্থ করা হয়। কবরস্থ করার পরে ওখানে থেকে সবাই চলে আসে। এখন ছেলে তো রাহুল তো বিদেশ চলে যাবে। তো যখন ওর যাওয়ার সময় হইতেছে, গাড়ি টাড়ি সব চলে আসছে। তো যখন ও মানে গাড়ি দিয়ে উঠে গেছে, যখন ওই কবরস্থানের পাশ দিয়ে গাড়ি যাবে, তখন রাত মোটামুটি আপনার 10টা বাজে। তো 9টার মতো হবে, 10টা তো হবে না, 9টা হবে। তো গাড়ি যখন যাইতেছে, হঠাৎ দেখে ওর মার কবরের ঠিক উপরে ওর মা বসে আছে। এই জিনিসটা দেখার পর তো ও আরও অবস্থা খারাপ হয়ে গেছে ওর। এটা ও দেখেন, ও গাড়িতে আরও 2-3 জন ছিল, ওরাও ওই জিনিসটা দেখছে। দেখার পর তো মানে ও একদম সেন্সলেস মতো অবস্থা, যে এটা কি হইলো। পরে যাই হোক, এটা দেখার পর উনি তো রাহুল তো চলে আসলো ঢাকায়, আয়সা ফ্লাইট ছিল, বিদেশ চলে গেল। কিন্তু গ্রামে এটা নিয়ে একটা অশান্তি চলা শুরু হইলো। প্রত্যেক দিন রাত হইলেই ওনার মারকে মানুষজন দেখতে পেত যে কবরের উপরে বসে আছে। হ্যাঁ, প্রায়জনই দেখছে। আমার প্রায় 8টা-9টা বাজলেই, 10টা বাজলে দেখা গেছে উনি বসে আছে। যখনই কেউ যায় উনি ডাক দেয়। তো সবাই চিন্তা করলো কী ব্যাপার, এটা এরকম হইতেছে, কোনো কি জানা যায় কোনো ভুল টুল হয়েছে মনে হয়। তখন তারা ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেব যায় বলল, ইমাম সাহেব এখন তো মনে হইতেছে যে আমাদের হয়তো বা কোনো ভুল টুল হয়েছে, যার জন্য লাশটাকে সবাই, গ্রামের সবাই দেখতেছে এবং ভয় পাইতেছে। তখন ইমাম সাহেব বললো, আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করেই আমরা আরেকটা জানাজার ব্যবস্থা করি, তারপরে দেখি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। পরে আরেকটা জানাজার ব্যবস্থা করা হইলো। ওনাকেও, রাহুলকেও বিদেশে জানানো হইলো। উনিও বললো, হ্যাঁ আমিও দেখছি ব্যাপারটা আসার সময়, ঠিক আছে আপনারা একটা ব্যবস্থা করেন, আবার একটা জানাজা দেন, দেখেন কি হয়। পরে আবার একটা জানাজা দিল। জানাজা দেওয়ার পরে এটা মোটামুটি আর কেউ এরপরে আর কেউ দেখে নাই। পরে যাই হোক, পরে এটা এভাবেই শেষ হয়ে গেছে। এখন অনেক বছর হয়ে গেছে এটার ঘটনার, কিন্তু গ্রামবাসী এখনও এটা মনে রাখছে। এখন আপনি যারা একটু বয়স্ক তাদের কাছে খোঁজ নিলে এটা শুনতে পাবেন। যাই হোক, এটা হলো আমাদের আজকের প্রথম ঘটনা। এখন আমাদের ঘটনাগুলো ছোট, কারণ একটাই, বারবারই বলি আপনাদেরকে যে আমাদের ঘটনাগুলো রিয়েল, সো ছোট হবেই। আর ঘটনাগুলো আমাদের সংগ্রহ করা বর্তমানে। আর কিছু ঘটনা আছে যেগুলো আমার জানা, সেগুলো আমি আর কিছুদিন পরে বলবো আপনাদের।
যাক, এখন সেকেন্ড ঘটনায় যাই। সেকেন্ড ঘটনাটা হলো এরকম, এই ঘটনাটা আপনার এক কবরস্থান কেন্দ্রিক। তো কবরস্থান কেন্দ্রিক ওই আপনার ঢাকার অদূরে আপনার দোহারে বিক্রমপুর যেই গ্রাম, সেই গ্রামের কাহিনী। তো গ্রামে নর্মালি কী হয়, নর্মালি আপনার কবরস্থান থাকে, মসজিদ থাকে, সাথে প্রত্যেক আপনার একটা করে গ্রামের জন্য একটা করে কবরস্থান থাকে। তো ওই কবরস্থানে ওই গ্রামের এক লোকটাকে কবর দেওয়া হয়। নর্মালি যে মরলে ওই সমাজের ওখানেই কবর দেওয়া হয়, যেখানে যে যাদের সমাজ থাকে। তো লোকটা অনেক পাপিষ্ট ছিল, যত খারাপ কাজ আছে, সুদ খাওয়া থেকে শুরু করে সব কিছু করতো সে, বাজে বাজে কথা, গালাগালি এগুলো করতো। তো উনি যখন মারা যাওয়ার পর তো গ্রামবাসী সবাই বললো যে যাক, ভালো হয়েছে, লোকটা অনেকেই ছিল, বদমেজাজি ছিল, এই সে অনেক কথা বললো তারা। তারপরে যাক, মারা গেছে, সমস্যা নাই, ভালো হয়েছে, সবাই বলতেছে। যাক, তার জানাজা দিয়ে তাকে কবরস্থ করা হইলো। তো তার একদিন পর থেকে না, দূরের থেকে দেখা যায় তার কবরের উপরে আগুনের মতো যেমন লাভা ওঠে, এরকম লাভা ওঠে। সবাই তো ভয় পেয়ে গেলো যে কী ব্যাপার, এই কবর থেকে এরকম আগুনের মতো লাভা বের হয় কেন? নিশ্চয়ই ওই যেই পাপগুলা করছে হয়তো বা তার কোনো এক শাস্তি, হয়তো বা, আমরা তো আর আল্লাহ না, যারা এগুলো দেখছে তারা আর কি বলছে। আর কবরের সন্ধ্যার পরই আপনার যেই কবরস্থানের পাশ দিয়ে যেত, ওই কবর থেকে অনেক চিৎকারের শব্দ আসতো, যেমন আর্তনাদ করতেছে যে তাকে, হয়তো বা একটা মানুষকে যদি আপনি অনেক মারেন বা করেন, যেমন আর্তনাদ করবে, ঠিক সেরকম আর্তনাদের শব্দ আসতো। তো গ্রামবাসী তো একসময় অতিষ্ঠ হয়ে গেলো এটা নিয়ে, যে এটা কী করা, যেটা তো একটা কিছু করা উচিত। আবার দেখা গেছে যে এটা তো ছিলই, আবার অনেক সময় দেখা গেছে যে আপনার মানুষজনকে উনি ভয়ও দেখাইতো। হ্যাঁ, দেখা গেছে যে ওই কবরের পাশ দিয়ে কেউ আসা যাওয়া করতে চাইতো না। তো এইভাবে মোটামুটি অনেক দিন চলে গেল। অনেক দিন চলে যাওয়ার পরে গ্রামবাসী ইমাম সাহেবকে বলল, এবং গ্রামের মুরব্বীরা বলল যে এটাকে আবার হয়তো বা আমরা আবার কবরস্থান করি, না হলে তো থাকতে পারতেছি না। তো ইমাম সাহেব বলল, দেখেন, এটা আসলে আমাদের তো কিছু করার নাই, এখানে হইছে উনি যা করছে এটা আল্লাহ ভালো জানে, কবরের ভিতরে কী হইতেছে সেটা আল্লাহ পাক ভালো জানে, এটা আমাদের কিছু করার নাই। তো যাই হোক, এইভাবেই মোটামুটি ওইটা আস্তে 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 আস্তে, এখন আর শব্দ শোনা যায় না, অনেক দিন সেই শব্দগুলো শোনা গেছিলো। আর পরে আর কোনো এটা নিয়ে কোনো কিছু হয়নি, আস্তে আস্তে সেটা ঠিক হয়ে গেছে। আর তো গল্পগুলো আপনাদেরকে আজকে আমি বললাম, কাহিনীগুলো প্রচণ্ড গরম, এর মধ্যে গল্পগুলো বললাম, ছোট ছোট 2টা ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগছে। আর আপনারা অবশ্যই নিজের যত্ন নেবেন। আমাদের চ্যানেলটা নতুন, আমাদের চ্যানেলটা আপনারা শুনবেন, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করবেন, আর আমাদের সাথে থাকবেন। আর যদি কেউ গল্প পাঠাতে ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন, আমরা আপনাদের গল্প প্রচার করব। তা সবাই ভালো থাকবেন। পরিশেষে আসসালামু আলাইকুম।